আমি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে ভিভিআইপিদের মিলন মেলা, দলমতের ঊর্ধ্বে উঠে কাজের প্রত্যাশা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি, স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, পার্বত্য চট্টগ্রামে সচিন প্রু, পররাষ্ট্রে আরও এক প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ, গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলমান, তিস্তা প্রকল্প বাস্তবায়নেও অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, আজ পৌঁছাতে পারে দেশে। এবং স্টার্ক তোপে কাঁপছে বাংলাদেশ, 21 রানে 7 ঘরে 6 ব্যাটার, 4 জনেই খুলতে পারেনি রানের খাতা। ম্যাকাই টেস্ট জিতে সিরিজ সমতার শেষ করতে মরিয়া টিম অস্ট্রেলিয়া। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে সম্পূর্ণ হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তৃণমূলের জনপ্রতিনিধি থেকে রাষ্ট্রের প্রধান, দীর্ঘ রাজনৈতিক যাত্রা পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি বাংলাদেশের প্রতি সন্ধ্যা 7:37 দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার। শপথ অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথের পরেই নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাকে সাহায্য করুন, সেই দোয়া করি। দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা যায়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় আমি আশা করি সে দৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ বহুদিন পরে এই রাষ্ট্রপতি পদে একজন পলিটিক্যালি ডেডিকেটেড মানুষ পেয়েছেন। তিনি রাষ্ট্র, সমাজ এবং মানুষকে খুব ভালোভাবে বোঝেন এবং তার কাছে বাংলাদেশ রাষ্ট্র নিরাপদও থাকবে। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্যের পথ অতিক্রম করে নতুন অধ্যায় সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই ব্যক্তি। মানুষের প্রত্যাশা পূরণ করে দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সকলের। ইমরুল আহসান, সময় সংবাদ, বঙ্গভবন, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা দেশের জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীনও। দেশটির দূতাবাসের বার্তায় জানানো হয়, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য দূতাবাসও। ফ্রান্স দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেছে।
সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে। সরকারের 6 মাসের মাথায় আকার বাড়ল সরকারের মন্ত্রিসভার। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই মন্ত্রিসভার নতুন 6 সদস্যকে শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, তথ্য ও সম্প্রচারে আন্দালিব রহমান পার্থ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পেয়েছেন সাচিন প্রু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত। পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, আর ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার। আমি রাশিদুজ্জামান মিল্লাত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মন্ত্রিসভার নতুন 6 সদস্য। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরি। পূর্ণমন্ত্রীদের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এই মন্ত্রণালয়ের পুরানো মন্ত্রী আফরোজা খানম এবার দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আন্দালিব রহমান পার্থ, আর সাচিং প্রু জেরি হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। প্রতিমন্ত্রী শামা ওবায়দের দায়িত্ব বহাল, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন প্রতিমন্ত্রী 2 জন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শামীম কায়সার, লিংকন। চিত্তে শপথ বা শপথ নেওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন তারা। বাংলাদেশের, আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of my country. মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন মন্ত্রী হিসাবে। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেদিন সরকার গঠন করেন তিনি প্রথম দিনেই বলেছিলেন যে আমরা যে কাজগুলো করব দেশের জন্য সেই কাজগুলো মূল্যায়ন হবে। তারই ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী জানান, রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই কলেরব বাড়ল মন্ত্রিসভার। মন্ত্রীদের কাজের মূল্যায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একটা সময়ের পরে ইভ্যালুয়েশন হবে, মন্ত্রিসভার কিছু রদবদল হবে, পরিবর্তন হবে। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের রুটিন কাজ এটা। সুতরাং এটা আরো ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরো রিসাফল হতে পারে। মন্ত্রিসভায় নতুন 6 সদস্যের সংযোজনের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব বন্টনেও এলো নতুন মাত্রা। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার সংখ্যা এখন দাঁড়ালো 51 জনে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শরতের নীল আকাশের নিচে জলে ভাসছে পদ্ম, দেখা মিলছে বিরল হলুদ সহ 3 রঙের ফুলের। কুমিল্লার দক্ষিণ গ্রামে পদ্ম বিলের সৌন্দর্য নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অমীমাংসিত ইস্যুতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে চলছে আলোচনা। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগের অবস্থান থেকে বাংলাদেশ সরে আসবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আরও জানাচ্ছেন সাতিনা শারমিন। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে আস্থা ও সহযোগিতার ক্ষেত্র তৈরিতে অমীমাংসিত ইস্যুগুলোকে আলোচনার টেবিলে রাখছে ঢাকা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি বন্টন।
চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর 2011 সালের চূড়ান্ত পর্যায়ে গিয়েও পশ্চিমবঙ্গের আপত্তিতে স্বাক্ষরিত হয়নি তিস্তা পানি বন্টন চুক্তি, যা নিয়ে পরবর্তী 15 বছর ছিল অচলাবস্থা আর বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র হতাশা। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে রয়েছে ভারতের উদ্বেগ। এ বিষয়ে সময় সংবাদে ঢাকার অবস্থান তুলে ধরেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে সরকার। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলেও স্পষ্ট করেন তিনি। গঙ্গা চুক্তি নবায়ন ডিসেম্বরে শেষ হয়ে আসতে, so these are things that we will start discussions on. তিস্তা আমরা করব, এখানে এটা থেকে বাংলাদেশ মানে ব্যাকট্র্যাক করার সম্ভাবনা নাই। তিস্তা মাস্ট হ্যাপেন। টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, আমরা চাইনার সাথে প্রোভাইডিং টেকনিক্যাল এক্সপার্টিস, তো দেখি যার সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে তার সাথেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পানি বন্টন ইস্যুতে দিল্লির সঙ্গে সংলাপের পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। দুই দেশের সম্পর্ককে টেকসই করতে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু, বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা পানি বন্টন সমস্যার সমাধানে আন্তরিকতা দেখাতে হবে ভারতকে। পশ্চিমবঙ্গ যে কারণেই হোক জল দিতে চায় না আমাদেরকে, বা তাদের আপত্তি থাকতে পারে, এটি পশ্চিমবঙ্গের বিষয় নয়। এটি আন্তর্জাতিক নদীর জলবন্টনের যে কনভেনশন রয়েছে বা যে আইন রয়েছে সেটি মেনে চলতে হবে দিল্লিকে। তিস্তা বলেন বা গঙ্গা বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকবে এবং এটা এখন একটা বিষ ফোড়াই হয়ে আছে, এটাকে দ্রুত সমাধান করা দরকার। আমি মনে করি এখানে দায়িত্বটা বেশি ভারতে। শুধু সফর করে ফেললেই হলো না, এই সফর থেকে আমাদের দিক থেকে কি আউটকাম হবে সফরে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সংলাপের পথেই আছে ঢাকা, তবে সেই কূটনীতির কেন্দ্রে থাকছে পারস্পরিক স্বার্থ, সমতা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সুরক্ষা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার 2 জনের মধ্যে একজনের মরদেহ সকালে ভোমরা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আনা হবে। এ বিষয় নিয়ে বিস্তারিত জানাতে ভোমরা ইমিগ্রেশনে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই ভোমরা ইমিগ্রেশন পয়েন্ট দিয়েই কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তর হবে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে তার পারিবারিক সূত্র। এই পারিবারিক সূত্র জানিয়েছে মরদেহবাহী গাড়িটি ভারতীয় টাইম 7টায় রওনা দিয়েছে। তারা 10টা নাগাদ এই গোজাডাঙ্গা বন্দর, ভারতীয় গোজাডাঙ্গা বন্দরে পৌঁছাবে। গোজাডাঙ্গা থেকে এই ভোমরা ইমিগ্রেশন পয়েন্টে হস্তান্তর হবে বলে জানিয়েছে প্রশাসন, জানিয়েছে তার পারিবারিক সূত্র। এই সে আলিমুজ্জামান গিয়েছিল ভারতে চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসা শেষে যে শিকাইন হোটেলে রাত্রি যাপন করছিল। এই রাত্রি যাপন কালে বুধবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে বাংলাদেশি 7 জন নিহত হয়। এই 7 জনের মধ্যে আজ 6 জনের লাশ বাংলাদেশে হস্তান্তর হবে। তার মধ্যে সাতক্ষীরার সাজুর লাশ রয়েছে। এই আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বয়রা গ্রামে বাড়ি। সেই বয়রা গ্রামের গ্রামবাসী এবং তার পরিবার অধীর অপেক্ষায় রয়েছে তার মরদেহটি পাওয়ার জন্য। তার মরদেহ নিয়ে তারা শোকাহত পরিবার অপেক্ষা করছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পয়েন্টে আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তরের শর্ত শেষ। যুক্ত ছিলাম ভোমরা ইমিগ্রেশনের সামনে থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়েছে এক ধাপ। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে বাংলাদেশের নিবন্ধিত 25টি রিক্রুটিং এজেন্সি ও 46টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে।
দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পোর্টালে তথ্য হালনাগাদ হওয়ায় কর্মী নিয়োগ পুনরায় শুরুর ইঙ্গিত মিলেছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। কেন্দ্রীয় ব্যবস্থাপনা পোর্টাল FWCMS-এ যুক্ত করা হয়েছে বাংলাদেশের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির নাম। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 46টি মেডিকেল সেন্টারকে দেয়া হয়েছে প্রাথমিক অনুমোদন। তথ্য হালনাগাদে প্রবাসী কর্মী ও অভিবাসন খাতে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। তালিকা প্রকাশে স্বাস্থ্য পরীক্ষা ও এজেন্সি বাছাইয়ের জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, কূটনৈতিক পর্যালোচনা শেষে দ্রুতই কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বন্ধ শ্রমবাজার খোলার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। তবে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। অপেক্ষা তাই চূড়ান্ত ঘোষণার। 2024 সালের 1 জুন বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। প্রক্রিয়া শেষ করেও প্রবেশ করতে পারেননি প্রায় 17,000 বাংলাদেশি। পরে তাদের মধ্যে 8,000 জনকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত হলেও এখনও প্রায় 5,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভিটেমাটি হারিয়ে বাঁচার তাগিদে ত্রাণের আশায় রোহিঙ্গা ডেটাবেজে নাম দিয়ে সংকটে উখিয়া টেকনাফের বহু বাঙালি। এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে তৈরি হচ্ছে জটিলতা। প্রশাসন বলছে যাচাই বাছাইয়ে বাংলাদেশি শনাক্ত হলে ডেটাবেজ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বেগম 2017 সালের আগে নিজেদের জমিতে চাষাবাদেই চলত সংসার। রোহিঙ্গা আগমনের পর জমি হারিয়ে কমে যায় কৃষিকাজ, বন্ধ হয় হাঁস মুরগি পালনও। জীবিকার সংকটে অনাহারে দিন কাটতে থাকায় শেষ পর্যন্ত 2025 একই সংকটে কুলসুমা খাতুনও। সংসারে অভাব, বসতভিটায় জায়গার সংকট, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা। জীবিকার পথ সংকুচিত হওয়ায় শেষ পর্যন্ত তিনিও রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। খেতি করে হাইতে আমাদের লামাতো তে রোহিঙ্গা ইয়েরে বেগিন জায়গা না গিয়া করে ফেলাইয়ে আর হাই না পারি অসহায় গজ্জি দি অবাফার কারণে পয়সাদের কষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজ্জি দি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পে কাঁটাতারের বেড়ার ভেতরে চরম দুর্ভোগে থাকলেও তাদের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে অনেক স্থানীয়দের জীবনযাপন এখন রোহিঙ্গাদের চেয়েও দুর্বিষহ। আর তো গরিব মানুষ, তারা যখন তারা কি জন সুযোগ সুবিধা আরো পাই বলে হয় আরো লই হাই। যারা বৃদ্ধ আছে, যারা বুড়া মানুষ আছে, যারা রোহিঙ্গার মতো কিছু ক্যাটাগরি আছে। রোহিঙ্গা ডাটাবেসে স্থানীয় বাঙালিদের তথ্য থাকায় এনআইডি, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন অনেক বাংলাদেশি নাগরিক, এমন দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখান থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আদৌ এই বাদ দেওয়া সম্ভব কিনা এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে এবং অনেক বাঙালি এটার জন্য নানাভাবে হয়রানির শিকার হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দাবি, ত্রাণের আশায় কিছু স্থানীয় দরিদ্র মানুষ রোহিঙ্গা হিসাবে নিবন্ধিত হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তথ্য সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএনএইচসিআরও বলছে নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যাচাইয়ে বাংলাদেশি নাগরিক শনাক্ত হলে তাদের ডাটাবেস থেকে বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যাশনাল ডেটার সাথে ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের যে যৌথ ডেটাবেস এটার সাথে সিনক্রোনাইজ না হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নাগরিকরা এসে এটা ফেস না করবে, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে মুশকিল জানা আসলে প্রকৃতপক্ষে কতজন এই ধরনের নিবন্ধিত হয়েছে। The data is continuously updated and is also used across the response for the provision of services. Across these activities, some Bangladeshi nationals can be identified, referred to UNHCR for an in-depth interview, and where this is established to be true, then they are removed from the Rohingya refugee database. জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গা ডাটাবেস থেকে নিজের নাম বাদ দিতে আবেদন করেছেন 202 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সভা আরও থাকছে। ইঞ্জিন স্বল্পতায় সময় মেনে ছুটতে পারছে না ট্রেন। যাত্রী ও পণ্য পরিবহনে ধুঁকছে রেলওয়ে পূর্বাঞ্চল।
সংকট কাটাতে 2000 প্রকল্পে 30টি লোকোমোটিভ কেনার পরিকল্পনা। খন্দে বেহাল কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক চলাচলের প্রতিদিনেই ভোগান্তিতে নগরবাসী। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। অবশ্য সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। বাহারানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়কে যত্রতত্র গর্ত, সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কের এমন বেহাল দশা। বিশেষ করে সিটি কর্পোরেশনের 5, 7 ও 12 নম্বর ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় ভাঙাচোরা। গন্তব্যে যেতে ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের জন্য অল্প সময়ের মধ্যে সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও পাথর সরে গিয়ে রড পর্যন্ত বেরিয়ে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তাদের। পুরো শহরে অটো চালাতে অনেক কষ্ট হয়। রাত্রিবেলা যখন অন্ধকার দিয়ে মানুষ যায়, কার্পেটের ভিতরে মানুষ ঢুকে যায়। যদিও সিটি কর্পোরেশন বলছে দ্রুত রাস্তাগুলোর সংস্কার সহ সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু রাস্তা আছে আমরা টেন্ডার হয়ে গিয়েছে, এটা হয়তো খুব দ্রুতই আমরা জমা দিয়ে দিব। এগুলো আমাদের যে বরাদ্দ যে বিষয়টা, বরাদ্দটা আমাদের কাছে আছে। এর আগে 27টি ওয়ার্ডে রাস্তা প্রস্তুত ও সংস্কারের জন্য 2022 সালে 4 বছরের জন্য প্রায় 800 কোটি টাকার প্রকল্প সুফল মেলেনি বলে দাবি নগরবাসীর। সময় সংবাদ, কুমিল্লা। তীব্র লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটে অনেকটাই জোরতালি দিয়ে চলছে পূর্বাঞ্চলের রেল চলাচল। প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি শান্টিংয়ের জন্য 90টিরও বেশি ইঞ্জিনের প্রয়োজন হলেও যোগান দেওয়া হচ্ছে 70 থেকে 75টি। সংকট মোকাবিলায় 2000 রেল লাইন প্রকল্পের আওতায় 1200 কোটি টাকার 30টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। পূর্বাঞ্চলের রেল যোগাযোগকে গতিশীল রাখতে প্রতিদিন অন্তত 121টি লোকোমোটিভ বা ইঞ্জিনের প্রয়োজন। বিশেষ করে যাত্রীবাহী ট্রেনের জন্য 80টি, কন্টেনার সহ গুডস পরিবহনের জন্য 10টি এবং শান্টিংয়ের কাজে 20 থেকে 22টি ইঞ্জিনের চাহিদা পাঠানো হয়। অবশ্য 85 থেকে 90টি ইঞ্জিন হলো মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু বিশাল এই চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যায় মাত্র 70 থেকে 75টি ইঞ্জিন। ইঞ্জিন এবং কোচের স্বল্পতার জন্য আমরা কাঙ্ক্ষিত সার্ভিস বা সেবা দিতে সক্ষম হচ্ছি না। মেরামত বা রক্ষণাবেক্ষণের যে টিম আছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন 85টা ইঞ্জিন অ্যাভেলেবেল করার জন্য। প্রয়োজনের তুলনায় ইঞ্জিন বরাদ্দ কম হয় রেল চলাচল স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে ইঞ্জিন না পাওয়ায় ট্রেনগুলো যেমন দেরিতে ছাড়ছে, তেমনি বন্ধ রাখতে হচ্ছে স্বল্প দূরত্বের কম গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর চলাচল। প্রতিদিনই পাহাড়তলির ডিজেল ওয়ার্কশপে 5 থেকে 60টি ইঞ্জিন মেরামত শেষ করে যাত্রী বহনের জন্য বহরে পাঠাচ্ছে। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ইঞ্জিন সংকট একটা প্রকট আকার ধারণ করেছে, যার কারণে আমাদের যে শিডিউল ট্রেনগুলো আছে সেগুলো চালাতে মাঝে মাঝে আমাদের একটু লেট হচ্ছে, আর কিছু কিছু ট্রেন আমাদের এমনি বন্ধ আছে। ইঞ্জিন সংকটের এই দুঃসময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জন্য আশার আলো হয়ে এসেছে কক্সবাজার 2000 রেললাইন স্থাপনের কাজ। এশিয়া উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটি ডুয়েল গ্যাস লাইন স্থাপন হলো। এর আওতায় কেনা হবে 30টি মিটার গ্যাস ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। প্রতিটি 40 কোটি টাকা হিসেবে 30টি লোকোমোটিভের মূল্য ধরা হচ্ছে অন্তত 1200 কোটি টাকা। মিটার গেজের একটা ক্রাইসিস চলতেছে হলো লোকোমোটিভ বা রুলিং স্টকে। এগুলো পাইপ লাইনে আছে কিছু, এবং 2016 থেকে 2000 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় প্রায় 30টা লোকোমোটিভ আমরা করব। এগুলো যখন বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হবে তখন ডেফিনেটলি আপনার মিটার গেজের যে ট্রেনগুলো আমরা পরিচালনা করছি সেগুলোর সময় তার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। প্রকল্পের আওতায় কেনা এসব ইঞ্জিন রেলওয়ের বহরে যুক্ত হলে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো যেমন পুনরায় চালু করা যাবে, তেমনি বিভিন্ন রুটে নতুন ট্রেন চলাচলের আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। তো সেই ইঞ্জিনগুলো আসলে আমরা আমাদের বর্তমান যেই সংকট আছে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হব, এবং সাথে সাথে তো আরও যেই ট্রাফিক ডিমান্ড বাড়বে, বিভিন্ন নতুন ট্রেন চালাতে হতে পারে, বন্ধ ট্রেনগুলো চালাতে হতে পারে, তো সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা সহজ হবে, এবং আমরা মনে করি বাংলাদেশ রেলের যে সেবা আরও উন্নত হবে, যাত্রীরা যথাসময়ে যাতায়াত করতে পারবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 58টি আন্তনগর, 60টি মেল, কমিউটার, গুডস এবং 38টি লোকাল ট্রেন সহ 150-এর বেশি ট্রেন চলাচল করছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রেলওয়ে, কিন্তু ইঞ্জিন সংকট সহ বিরাজমান সমস্যাগুলোর সমাধান করা গেলে যেমন রেলওয়েতে গতি ফিরবে,
ঠিক তেমনি যাত্রী চাপ কমবে সড়ক এবং আকাশপথে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। 10 বছর ধরে বন্ধ আধুনিক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা। যদিও দ্রুত হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। হাসপাতালের সামনে রোগীদের ভিড়। 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। গত 10 বছর ধরে বন্ধ রয়েছে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। প্রয়োজনীয় লোকবলের অভাবে প্যাথোলজি বিভাগের যন্ত্রপাতিও বিকল হওয়ার পথে। এই অবস্থায় দূর দূরান্ত থেকে রোগীরা সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে। এখানে দালাল চক্র আছে, ডাক্তারদের অবহেলা রয়েছে, ডাক্তাররা সঠিক মতো চিকিৎসা দিচ্ছে না এবং রোগীদেরকে প্রাইভেট হসপিটালের মধ্যে দাপিত করছে। নাক কান যে গলার যে বিভাগের যে চিকিৎসা, ওই চিকিৎসা সেবা নাই। এমপি মহোদয় যেন সদর দৃষ্টি আকর্ষণ করে বলছি, উনি যেন এখানে নজর দেয় এবং একটা শৃঙ্খলাবোধ পরিবেশ যেন সৃষ্টি করে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সিনিয়র কনসার্নের পদগুলো শূন্য। এই জন্য কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হচ্ছে এই সব রোগীর সেবা দিতে। মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, মন্ত্রণালয় এটা প্রক্রিয়াধীন আছে। তবে আশার কথা, দ্রুত হাসপাতালটিকে 500 শয্যায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে জানায় স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের এই সদর হাসপাতালে যাতে হার্টের জন্য একটা আলাদা ইউনিট করা যায় সে ব্যাপারে আমরা কাজ করে যাব। সবগুলি বিভাগ সেবা থেকে বন্ধ আছে। আমরা চাই অচিরে এগুলি চালু করার জন্য। ব্রাহ্মণবাড়িয়া 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 3000 রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর আন্তঃবিভাগে 250 শয্যার বিপরীতে 5 থেকে 600 রোগী চিকিৎসাধীন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লায় আবারও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত 24 ঘন্টায় জেলায় 37 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দাউদকান্দিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কুমিল্লায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে চলেছে। আমি যদি বলতে চাই, গত 24 ঘন্টায় কুমিল্লায় 260 জন সরকারি এবং বেসরকারিভাবে ডেঙ্গু পরীক্ষা করে এবং সেখান থেকে 37 জন গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবং তার মধ্যে দাউদকান্দিতে রয়েছে 15 জন এবং কুমিল্লা যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে 4 জন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, গত 24 ঘন্টায় কুমিল্লায় যে জেলা জুড়ে সরকারি এবং বেসরকারিভাবে 260 জন পরীক্ষা করেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা নিয়ে পরীক্ষা করেছে এবং সেখান থেকে 37 জন কিন্তু তাদের এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই নিয়ে গত 6 মাসে যে ডেঙ্গুর যে মোট সংখ্যা সেটা দাঁড়িয়েছে 1260 জনের মতো। আমি যদি জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় প্রায় হাসপাতালে 24 জন ভর্তি হয়েছে। তবে স্বস্তির বিষয় যেটি, এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং গত 6 মাসে মোট আক্রান্ত হয়েছে 1260 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল 799 জন। তাছাড়া যে সুস্থ হয়ে ফিরে বাসায় ফিরে গিয়েছেন 726 জনের মতো এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে, কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে 73 জনের মতো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং বিশেষ করে যে দাউদকান্দি এবং সদর, এই দুইটি জায়গায় কিন্তু এই যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে আমরা যে সিভিল সার্জন যিনি রয়েছে তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে গত 6 মাসে কিন্তু 1260 জন যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তার মধ্যে গত মাসে 542 জন এবং চলতি মাসে এখন পর্যন্ত 497 জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে দাউদকান্দি, বিশেষ করে দাউদকান্দি যে উপজেলা, সেখানে কিন্তু এখন পর্যন্ত 478 জন যে রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আমরা কথা বলেছিলাম যে এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে, তারা বলছে যে টানা যে বর্ষণ রয়েছে, টানা যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি পানিতে জমে এবং বিশেষ করে যে নির্মাণাধীন ভবন এবং যে বাসা বাড়ির যে ছাদ রয়েছে সেখানে পানি জমে লার্ভা তৈরি হয়, সেখান থেকে কিন্তু ডেঙ্গুর যে প্রধান কারণ বলে তারা বলেছেন। এবং সচেতন থাকলে কিন্তু সেটা প্রতিরোধ করা যায় বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম কুমিল্লা সদর হাসপাতাল থেকে। 3 বছরেও সংস্কার হয়নি বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং খালের সেতু। বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন হাজারো মানুষ।
কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও অসুস্থ রোগী পরিবহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দ্রুত সেতু সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসীর। এনে জাকিরের রিপোর্ট। ৩ বছর ধরে পড়ে আছে ধসে পড়া সেতু। ঝুঁকি নিয়ে সাঁকু দিয়ে পার হচ্ছেন এলাকাবাসী। বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং খালের সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে 4টি পাড়ার কয়েক হাজার মানুষ। 2023 সালের বন্যা ও পাহাড়ি ঢলে ধসে পড়ে সেতুটি। এরপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ। 3 বছর অতিবাহিত হলেও হয়নি সংস্কার। এতে কৃষি নির্ভর এই এলাকায় উৎপাদিত ধান, মৌসুমী সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তিতে কৃষকেরা। এছাড়া বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। জরুরি রোগী হাসপাতালে নিতেও পোহাতে হয় ভোগান্তি। দ্রুত সেতুটি মেরামতের দাবি স্থানীয়দের। আমাদের যাতায়াত করতে একটু অসুবিধা, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাগমারায় আসতে হয়, বাজারে আসতে হয়, দুর্গম পথ হেঁটে আসতে হয়। 4 বছর হচ্ছে এটা ভেঙে গেছে এবং সরকারের কোনো পদক্ষেপ দিচ্ছে না, এবং আমাদের যে কৃষি পণ্যগুলো যে যাতায়াত করতে হয় সেটা অসুবিধা হচ্ছে। বর্ষাকালে আমাদের সবাই করে বিচ্ছিন্ন হয়। এটা আমরা চাই যে এই রাস্তাটা একটু ভালো হোক, সবাই যাতায়াত করতে। এখানে অনেক লোক পরিবার আছে, এরা চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। তবে সেতুটি নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে এলজিইডি। টেন্ডার অনুমোদন হয়েছে এবং ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। শীঘ্রই কাজটি শুরু হবে বলে আশা করছি। সেতুটি নির্মাণ হলে উপকৃত হবে নোয়াপতং ইউনিয়নের 4টি পাড়ার 10,000-এর বেশি মানুষ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। চাঁদপুরের 8 উপজেলার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে মামলা জটিলতার কারণে এই পদে নিয়োগও বন্ধ। এতে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফারুক আহমদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। প্রধান শিক্ষক শূন্যতায় ভুগছে চাঁদপুরের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে সৃষ্টি হচ্ছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘ 30 বছর একই পদে চাকরি করেও পদোন্নতি মেলেনি অধিকাংশের। নানা জটিলতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে নিয়োগও। এ অবস্থায় বিদ্যালয়ের হাল ধরতে হচ্ছে জ্যেষ্ঠ শিক্ষকদের, যার প্রভাব পড়ে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে। 36 বছর উর্ধ্ব হয়ে গেছে আমার চাকরি। সহকারী পদে থেকে যদি আমার পদোন্নতি হইতো, হয়তো আমার জন্য এবং শেষ সময়ের জন্য আমার একটা সাফল্য পেতাম। সহকারী শিক্ষক ছিলাম, আমার ক্লাস নিতে হতো। এখন প্রধান শিক্ষকের দায়িত্ব আসায় আমি প্রশাসনিক কাজ করতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে। প্রমোশন না হওয়াতে আসলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। 10 বছর পরে আমাদের যে একটা উচ্চতর গ্রেড দেওয়ার কথা, সেইটা থেকেও আমরা হয়তো বঞ্চিত। যদিও সমস্যা সমাধানে কাজ চলমান বলে জানালেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা, খসড়া তালিকা নিশ্চিত করা হয়েছে। আশা করছি আগামী 1 মাসের মধ্যে পদোন্নতির কার্যক্রম একটা দৃশ্যমান ফল পাব। জেলার 1156টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 641টিতে নেই প্রধান শিক্ষক। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। মার্কিন অর্থনৈতিক অভিযানের হুমকিতে ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, 5 মাস আগে আত্মসমর্পণের দাবি করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এই ইস্যুতে তেহরানের পাশে দাঁড়িয়েছে বেইজিং। নিষেধাজ্ঞা নয়, সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায় চীন। এদিকে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রয়েছে বলে আবারও দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্রদের সঙ্গে সমন্বয় করছে নেটো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা থামছেই না। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে ইরান এখনও সঠিক চুক্তি করতে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক অভিযানের হুমকিকে পুরনো ও ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, আগের নিষেধাজ্ঞার মতো নতুন এই চাপের কৌশলও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 5 মাস আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেও তা ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। সবচেয়ে চূর্ণকারী অর্থনৈতিক অভিযানের হুমকিও ব্যর্থ হবে। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার উদ্যোগে চীনকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়াং বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়, সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে ন্যাটো। তবে সরাসরি ন্যাটো বাহিনী মোতায়েন কিংবা কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জোটটি। বরং সদস্য দেশগুলো নিজেদের উদ্যোগে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কিভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে সেই সহযোগিতাই দিচ্ছে ন্যাটো। পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রায় 12টি দেশের আলাদা একটি জোট ও উত্তেজনা কমলে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করছে। শিউলি রোসা, সময় সংবাদ। গাজায় ইয়েলো লাইন স্থাপন করে নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। হলুদ রেখা অতিক্রমের অজুহাতে নৃশংসতার সাফাই গাইছে তারা। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের বাড়িঘর, গাড়িতে হামলা করছে তারা। শুক্রবার গাজা ও পশ্চিম তীরে অন্তত 5 জনকে হত্যা করেছে ইসরায়েলিরা। এদিকে বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও থামছে না ইসরায়েল। প্রতিদিনই নৃশংসতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। তথাকথিত ইয়েলো লাইন স্থাপন করে ফিলিস্তিনিদের ফাঁদে ফেলছে তারা। হলুদ রেখা অতিক্রমের অজুহাতে গুলি ছুড়ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। অধিকৃত পশ্চিম তীরের কুশরা এলাকায় 1 সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হেব্রন ও মারাল্লা এলাকাতে ফিলিস্তিনিদের বাড়ি গাড়িতে হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জেনিনে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। পশ্চিম তীরে বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে 3 দেশ বলছে, 2024 সালের ওই হামলায় নিহত 7 ত্রাণকর্মীর পরিবার ন্যায় বিচার ও জবাবদিহিতার অধিকার রাখে। এদিকে গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা মামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের অভিযোগে মামলায় মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা হরণ, সম্পদ নষ্ট সহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। গাজায় সংগঠিত অপরাধ ধামাচাপা দেয়া কিংবা দায়ীদের দায়মুক্ত দেয়া যাবে না বলেও সতর্ক করেছে আঙ্কারা। শিউলি রোসা, সময় সংবাদ। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিহে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন 120 জনেরও বেশি। শপিং সেন্টার লক্ষ্য করে হামলার অভিযোগ এনেছে কিয়েভ। এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে মস্কোর দাবি, ইউক্রেনের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে কিছু ইউক্রেনীয় সাবেক সেনা রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে বলে দাবি করছে মস্কো। একের পর এক ড্রোনের আঘাতে তছনছ ইউক্রেনীয় মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিহে। শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। এই হামলার সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় এমন মন্তব্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, প্রথম হামলার আধ ঘন্টার পর দ্বিতীয় ড্রোন আঘাত হানে, যাতে উদ্ধার কর্মীদের লক্ষ্যবস্তু বানানো যায়। এ সময় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
মস্কোর দাবি বেসামরিক স্থাপনা নয়, ইউক্রেনের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভের শিল্প স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখানে ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ড্রোন উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র, গোলাবারুদ গুদাম ও লজিস্টিক কেন্দ্র হামলা করা হয়েছে। এর আগে কিয়েভের রাতভর রুশ হামলার পর ধ্বংসস্তূপ সরানো ও ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের যুদ্ধে নেমেছেন বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে অনেকের। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। আর মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে এসব হামলা ঠেকানো ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের মাঠে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই নয়, পাল্টাচ্ছে যোদ্ধাদের অবস্থানও। এমন দাবি করে রাশিয়া বলছে ইউক্রেনীয় বাহিনী ছেড়ে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছেন কিছু সাবেক সেনা। আগস্টের শুরুতে ইউক্রেনীয় নাগরিকদের নিয়ে ইউক্রেনীয় ভলান্টিয়ার ব্রিগেড গঠনের ঘোষণা দেয় রাশিয়া। মস্কোর দাবি এই ব্রিগেডে গোয়েন্দা ইউনিট, এফপিবি ড্রোন হামলার দল ও বেসামরিকদের সরিয়ে নেয়ার বিশেষ ইউনিট রয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ব্যাকাইতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মিচেল স্টার্কের আগুনে গোলায় বিধ্বস্ত টাইগারদের ব্যাটিং লাইন আপ। 6 উইকেট হারিয়ে ধুঁকছে শান্ত বাহিনী। ডারউইনের জয়ে বড় স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশি সমর্থকদের, কিন্তু টস হেরে ব্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। টেস্টে এই নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন মিচেল স্টার্ক। 1 ওভার বিরতি দিয়ে আবারও স্টার্কের আঘাত। এবার পরপর 2 বলে ফেরত যান তানজিদ তামিম এবং অধিনায়ক শান্ত। রানের খাতা খুলতে পারেনি কেউই। পরের ওভারে বোকা বনে যান মমিনুল, আর লিটনকে ফিরিয়ে মাত্র 22 বলে ক্যারিয়ারের 19তম টেস্ট 5 পূরণ করেন মিচেল স্টার্ক। পরে মুশফিককে বোল্ড করে উইকেট শিকারে যোগ দেন ওজি ক্যাপ্টেন পেট কামিন্স। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। 47 সালে সবচেয়ে কম বলে 5 আদায় করার একটা রেকর্ড ছিল। মাত্র 19 বলে 5 তুলে নিয়েছিলেন এবং সেই রেকর্ডটা আজকে ভেঙে দিয়েছেন মিচেল স্টার্ক, সেটাও 15 বলে। 4 বল হাতে রেখেই তিনি আসলে 5 অর্জন করেছেন। অন্যরকম একটা রেকর্ড অর্জন করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে যেটা শুরু থেকে প্রত্যাশা ছিল, ডারউইনে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। 426 রান করেছেন প্রথম ইনিংসে। সেই দলটার কাছে এই ম্যাকাইতে যেহেতু উইকেটটা কিংবা কন্ডিশনটা অনেকটা সিমিলার ছিল, কিছুটা ঠান্ডা থাকলেও মোটামুটি ভালো একটা পরিবেশ ছিল এখানে খেলার মতো। তো যে কারণেই মূলত সবার প্রত্যাশা ছিল যেন এই ইনিংসটা যদি আগে ব্যাট করাটা কঠিন। এখানকার কন্ডিশনে আমরা কিউরেটরের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছিলাম যে শুরুর ঘন্টাটা পেস বলটা যখন নতুন থাকবে ওই সময়টা ট্যাকেল করাটা খুব কঠিন হয়। এবং কি আমরা দেখেছি আসলে মিচেল স্টার্কের বলগুলো আসলে কিভাবে আসছিল ব্যাটসম্যানদের দিকে। যদিও কিছু উইকেট আমরা দেখেছি যে আমরা বলের বাহিরের বল যে আসলে উইকেট দিয়েছেন খেলতে গিয়ে। আরও এক উইকেটের পতন হয়েছে মেহেদী মিরাজ, যিনি সবশেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন, যিনি ডারউইনে একটা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন, 50 পেয়েছিলেন, বল হাতেও উইকেট পেয়েছিলেন। তিনি কিন্তু সবশেষ আউট হয়ে গেলেন। বাংলাদেশ কিন্তু 7 উইকেটের পতন হয়ে গেল এর মধ্যে। তবে আসলে বলা যায় যে এই ম্যাচটাও যে আসলে শেষ পর্যন্ত রেজাল্টের দিকে যাচ্ছে, এটা বাংলাদেশের এই লাঞ্চ পর্যন্ত যে খেলা হয়েছে তাতে আসলে অনেকেই ধারণা করে নিয়েছেন। এখন দেখার বিষয় হলো বাংলাদেশ শেষ পর্যন্ত তারা কত রানে যে প্রথম ইনিংসটা শেষ করতে পারে। বাংলাদেশের যেই আগের ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসটা আসলে সবচেয়ে কম রানে অল আউটের যে ইতিহাস, সেটা পার হওয়ার বিষয় রয়েছে এবং সেটি নিশ্চয়ই পার হয়েছে বাংলাদেশ দল। তবে
টেস্ট ইতিহাসের যদি মানে পরিসংখ্যানটা দেখি সেই জায়গায় টপ 10-এর মধ্যে যেন বাংলাদেশ না থাকে সেটাই এখন প্রত্যাশা থাকবে। তো আমার কাছে মাকায় টেস্টের এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন। কুমিল্লার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের এক মায়াবী নাম পদ্মবিল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ ও হেমন্ত পর্যন্ত। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বাহার রাইনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে ফুটে উঠেছে পদ্ম ফুল, কোথাও গোলাপি আবার কোথাও সাদা, কখনো দেখা মেলে বিরল হলুদ পদ্মের। নীল আকাশের নিচে বিস্তীর্ণ বিল জুড়ে ফুটে থাকা পদ্মের সৌন্দর্য তৈরি করে এক স্বর্গীয় আবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই পুরো দেশ বিদেশে পরিচিতি পায় কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্মবিল। বর্ষা মৌসুম থেকে শুরু হয় ফুল ফোটা, চলে শরৎ হেমন্ত পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই পদ্মবিলে। লাল ফুল আছে, সাদা ফুল আছে, পদ্ম ফুল যেটা সব জায়গায় দেখা যায় না, এখানে আমরা আইসা এটা দেখছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। সৌন্দর্য দেখে আসলে প্রকাশ করার মতো কিছু নাই, প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই সবসময় সুন্দর। যারা শহর থাকে গ্রাম সাইডে আসলে তারা চমৎকারভাবে গ্রামীণ যে পরিবেশে যে পদ্ম ফুলের একটা সমার থাকে এটা উপভোগ করতে পারবে। 15 একর বিল জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8 থেকে 10টি নৌকা চলাচল করছে। দর্শনার্থীদের অনেকে সৌন্দর্য উপভোগের পাশাপাশি পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। এতে একদিকে নষ্ট হচ্ছে সৌন্দর্য, অন্যদিকে পদ্মের বংশবিস্তারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 4টা 6টা 10টা 20টা এইরকম করে ছিঁড়তে আসে না, সৌন্দর্যটা দিন দিন গেলে কমাইলে অনেক চিন্তা চেষ্টা করতেছে। যারা আসবেন আসলে এই প্রকৃতির ফুলকে ছিঁড়ে নিয়ে যাবেন না, এটা সৌন্দর্যের বিষয়। 2018 সালের বর্ষায় প্রথম ব্যাপকভাবে মানুষের নজরে আসে দক্ষিণ গ্রামের পদ্মবিল। সময় সংবাদ, কুমিল্লা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে ভিভিআইপিদের মিলন মেলা, দলমতের ঊর্ধ্বে উঠে কাজের প্রত্যাশা। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি, স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, পার্বত্য চট্টগ্রামে সচিন প্রু, পররাষ্ট্রে আরও এক প্রতিমন্ত্রী। এবং ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুর সুরাহা চায় বাংলাদেশ, গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলমান, তিস্তা প্রকল্প বাস্তবায়নেও অনড় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।